ধরি আমার কাছে কিছু রৈখিকভাবে স্বাধীন বা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরের সেট আছে v1 v2 এভাবে করে পুরো vk পর্যন্ত, এবং এই ভেক্টরগুলো হচ্ছে v এর একটা বেসিস বা ভিত্তি, অর্থাৎ বেসিস ফর v। এবং এটা আমরা আগে অনেকবার দেখেছি। আমরা আগে দেখেছি যে বেসিস পাওয়া ভালো, কিন্তু গত কয়েক ভিডিও ধরে আমরা দেখছি যে অর্থোনর্মাল বেসিস পেলে সেটা আমাদের জন্য আরো বেশি ভালো হয়। লিখে দিচ্ছি এটা অর্থোনর্মাল বেসিস, এটা পেলে এটা আরো বেশি ভালো। আমরা এখন এই ভিডিওতে এই জিনিসটাই মূলত দেখবো যে আমরা কি একটা অর্থোনর্মাল বেসিস তৈরি করতে পারি কিনা, সৃষ্টি করতে পারি কিনা, বা আমি বলতে পারি গঠন করতে পারি কিনা। আমরা ধরে নিচ্ছি যে এগুলো অর্থোনর্মাল বেসিস না, এটা হতেও পারে নাও হতে পারে, এটা আমাদের কোনো সমস্যা করবে না। কিন্তু ধরে নিচ্ছি এটা অর্থোনর্মাল না, আমরা অর্থোনর্মাল বানাবো। অর্থাৎ আমরা মূলত দেখবো যে ভি এর যদি কোনো সাধারণ বেসিস দেওয়া থাকে সেটা থেকে কি আমরা অর্থোনর্মাল বেসিস বানাতে পারি কিনা, এবং সেখান থেকে আমরা অর্থোনর্মাল বেসিসের গুণাগুণগুলো ব্যবহার করতে পারি কিনা। তাহলে চলো সেটা আমরা চেষ্টা করে দেখি। আমরা প্রথমে খুব সহজ কিছু একটা দিয়ে শুরু করি, সেটাই আমাদের জন্য ভালো হবে। ধরো আমাদের কাছে একমাত্রিক বা ওয়ান ডিমেনশনাল একটা সাবস্পেস আছে, যেটা হচ্ছে v1, এবং আমি বলবো যে এটা হচ্ছে, এটার স্প্যান বা ব্যাপ্তি হচ্ছে এই ছোট হাতের v1, আর কিছুই না, এই একটা ভেক্টরই। অথবা এটা তুমি আরেকভাবে বলতে পারো যে আমাদের ছোট হাতের v1 অর্থাৎ আমাদের ভেক্টর v1 আমাদের সাবস্পেস v1 এর একটা বেসিস। এখন এই সাধারণ ক্ষেত্রের জন্য আমরা কিভাবে একটা অর্থোনর্মাল বেসিস তৈরি করতে পারি। চলো আমরা ধরে নিই যে আমাদের কাছে প্রাথমিকভাবে একটা ভেক্টর আছে যেটাকে আমরা নাম দিচ্ছি u1। এখন আমরা বলতে পারি যে এটা আমাদের যে u1, এটা এখানে সবকিছুর উপর লম্ব বা অর্থাগোনাল হবে। এটা আমরা বলতে পারছি কারণ এখানে আর কিছুই নেই। আমরা শূন্য ভেক্টর নিয়ে কথা বলতে পারি, কিন্তু মানে ঠিক মতো চিন্তা করলে এখানে আসলে আর কিছুই নেই, সুতরাং সবকিছুর উপরই এটা অর্থাগোনাল হবে। এবং এটা দৈর্ঘ্যকে এক বানানোর জন্য আমরা যেটা করতে পারি, আমরা এই ভেক্টরটা নিতে পারি এবং এটা দিয়ে এটা ভাগ করতে পারি। তাহলে চলো সেটা করে দেখি। তাহলে u1 সমান হচ্ছে ভেক্টর v1 ভাগ v1 এর দৈর্ঘ্য, এবং এটা সমান কি হবে, এটা সমান হবে u1 সমান হচ্ছে দৈর্ঘ্য, এখানে পুরো জিনিসটা দৈর্ঘ্য হবে v1 ভাগ, এটা আসলে এখানে v1 এভাবে লিখি, এটা এটা আসলে একটা ধ্রুবক, ঠিক আছে, এটা একটা ধ্রুবক। এবং এটা সমান আমরা লিখতে পারি 1 ভাগ v1 এর দৈর্ঘ্য গুণ v1 এর দৈর্ঘ্য, এবং এই পুরো জিনিসটা সমান হবে তাহলে 1। এখন আমাদের কাছে যদি তাহলে শুধু u1 এর সেট থাকে, মানে এই সেটটা যদি হয় শুধু u1 এর, তাহলে আমরা সেটাকে বলতে পারি যে এটা একটা অর্থোনর্মাল সেট। আমরা বলতে পারি এটা আমাদের সাবস্পেস v এর জন্য একটা অর্থোনর্মাল সেট, that is orthonormal set for the subspace v1, subspace v1। তার মানে যদি আমাদের সেটা একটাই উপাদান থাকে, অর্থাৎ কে যদি 1 হয়, তাহলে আমাদের কিছুই করা দরকার না, আমরা শুধু এটাকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করব, এবং অর্থাৎ এটাকে আমরা নরমালাইজ করব। তাহলে আমরা দেখব আমাদের কাজ হয়ে গেছে, এটা একটা অর্থোনর্মাল বেসিস হয়ে যাবে। চলো তাহলে জিনিসগুলোকে আরেকটু জটিল করি। চলো এখন আমরা দ্বিতীয় মাত্রা নিয়ে ভাবি বা টু ডিমেনশন নিয়ে ভাবি। তাহলে আমার কাছে আছে যে কোনো একটা সাবস্পেস, সেটার নাম দিলাম v2, এবং ধরে নেই এর ব্যাপ্তি বা স্প্যান হচ্ছে শুধু এই প্রথম ভেক্টর দুটি, অর্থাৎ আমার যে এখানে সেটটা ছিল তার প্রথম ভেক্টর দুটি, অর্থাৎ v1 এবং আমাদের দ্বিতীয় ভেক্টর হচ্ছে v2। এখন আমি খুব সহজেই বলতে পারি যে v1 হচ্ছে u1 এর একটা লিনিয়ার কম্বিনেশন। এটা আমি কেমনে বলতে পারি, আমরা দুই পাশে খুব সহজে v1 গুণ করে দিতে পারি বা v1 এর দৈর্ঘ্য গুণ করে দিতে পারি। তাহলে আমরা পাচ্ছি u1 গুণ v1 এর দৈর্ঘ্য সমান হচ্ছে v1। অথবা এটাকে আমরা একটু ভিন্নভাবে এটাও বলতে পারি যে এটা সমান হচ্ছে ব্যাপ্তি বা স্প্যান এই দুটো ভেক্টর, অর্থাৎ u1 এবং v2। এখানে v1 কেন বলতে পারি, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি যে u1 সমান এটা, এবং এইখানে এই দুটো ভেক্টরের যে কোনো কিছু যেটা এই দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন হতে পারে, সেটা এই দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন হতে পারে। অর্থাৎ এখানে যদি তোমার u1 থাকে, তুমি u1 এর সেই লিনিয়ার কম্বিনেশন নিতে পারো যেটা তোমাকে v1 দিবে। আমার মনে হয় তোমরা ধারণাটা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন এটা কিভাবে প্রমাণ করবো যে এটা একটা অর্থোনর্মাল সেট। চলো এটাকে গ্রাফে আঁকি। তাহলে এটা একটা দুই মাত্রার তল বা প্লেন হবে। তাহলে চলো আমরা এই জায়গাটাতে এখানে আমাদের প্লেন বানিয়ে ফেলি। তাহলে এটা হচ্ছে u1, এটা তাহলে নাম লিখে ফেলি, এটা হচ্ছে u1। এখন v1 এবং v2 হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমরা বেসিসের সংজ্ঞা থেকে এটা জানি। তার মানে তুমি v2 কে কোনো রৈখিক সংযুক্তি বা লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে দেখাতে পারবে না। একইভাবে তুমি v2 কে u2 এর কোনো লিনিয়ার কম্বিনেশন হিসেবে দেখাতে পারবে না, কারণ u1 হচ্ছে v1 এর একটা লিনিয়ার কম্বিনেশন।
তার মানে v1 এই u1 এর লাইনের ব্যাপ্তির মধ্যে থাকবে না। তাহলে আমরা একে দেখাই, ধরি এইটা হচ্ছে আমাদের সেই মানে u1 এর সেই লাইনের ব্যাপ্তি বা লাইনের স্প্যান। আচ্ছা ধরো এটাকে একটু ভালো করে আঁকি, তাহলে এটা এরকম হতে পারে। আচ্ছা না, এটাও ভালো হচ্ছে না, আমি আরেকবার চেষ্টা করি, এটাই আমার শেষ চেষ্টা। তাহলে লাইনটা হতে পারে এই রকম। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে সাবস্পেস v1, তাই না? কারণ সাবস্পেস v1 সমান হচ্ছে u1, আমরা এটা এখানে লিখতে পারি v1 সমান হচ্ছে u1। আমরা কি করেছিলাম, আমরা শুধু v1 কে নরমালাইজ করেছিলাম, তার মানে v1 এর ব্যাপ্তি হচ্ছে u1 এর ব্যাপ্তি, এবং যেটা হচ্ছে এই পুরো সাবস্পেসটির ব্যাপ্তি। এখন আমাদের কাছে ভেক্টর v2 আছে, যেটা u1 এবং v1 এর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ওদের সাথে সম্পর্কিত না। তাহলে এটা দেখতে অনেকটা এরকম হবে। এটা হচ্ছে তাহলে v2। এখন আমরা এখানে v2 কে একটা নতুন ভেক্টর দ্বারা প্রতিস্থাপিত করতে চাই, যেটা কিনা অবশ্যই এটার উপর অর্থোগোনাল হবে, এবং যেটা কিনা আমরা গঠন করতে পারবো v2 এবং এটার যে কোনো লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি, আমরা এমন কোনো ভেক্টর নিতে পারি যেটা কিনা অর্থোগোনাল হয় v1 এর উপর, অর্থাৎ এটা v1 এর উপর অর্থোগোনাল, অর্থাৎ এটা v1 এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের সদস্য বা লম্ব পরিপূরকের সদস্য। এখন আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারবো, আমরা যদি এই অংশটা অর্থাৎ v1 এর এই অংশটার সাথে যদি আমরা এই v1 এর অর্থোগোনাল কমপ্লিমেন্ট যোগ করি, তাহলে আমরা v2 পাই, এবং এটা আমরা অনেকবার দেখেছি। এখন এখানের এই জিনিসটা, আচ্ছা আমরা জানি যে মানে Rn এর যে কোনো সদস্যকে আমরা অন্য যে কোনো দুটি ভেক্টরের যোগফল হিসেবে দেখাতে পারি, অর্থাৎ v2 সমান হচ্ছে x যোগ y, যেখানে x হচ্ছে v1 এর একটা সদস্য, অর্থাৎ x ইজ আ মেম্বার অফ v1, এবং y হচ্ছে v এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের একটা সদস্য। তাহলে এখানের এই জিনিসটাকে আমরা এটা সংজ্ঞা অনুযায়ী কি ছিল, এটা তো হচ্ছে আমাদের x, তাহলে এটা হচ্ছে x, এবং এই পাশেরটা হচ্ছে y, এবং আমরা এখানে y কে নির্ণয় করার চেষ্টা করছি। আমরা যদি ভেক্টর y কে নির্ণয় করতে পারি, যদি আমরা y কে স্থলাভিষিক্ত করতে পারি ভেক্টর v দ্বারা, এরপর আমরা যদি v কে গঠন করতে পারি, মানে এরপর আমরা v কে গঠন করতে পারবো, কেননা আমরা u এর গুণিতক নিতে পারবো, এবং এরপর আমরা এর সাথে y কে যোগ করে দিতে পারবো। আশা করি তোমরা ধারণাটা পেয়ে গেছো। তাহলে এখন আমরা মূলত যেটা চাচ্ছি, আমরা এই y ভেক্টরটার জন্য সমাধান করতে চাচ্ছি। এটা তাহলে আমরা কিভাবে করব, এটা হচ্ছে ভেক্টর v2 বিয়োগ x, তাই না? সংজ্ঞা অনুযায়ী এই ভেক্টর x টা কি, এটা হচ্ছে অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ v2 এর লম্ব অভিক্ষেপ আমাদের সাবস্পেস v1 এর উপর, বা প্রজেকশন অফ v2 অন সাবস্পেস v1। এখন তাহলে আমরা যদি ভেক্টর y কে বের করতে পারি, এবং এটা মানে ভেক্টর 2 এর দ্বারা আমরা এটাকে যদি প্রতিস্থাপিত করতে পারি, তাহলে মানে এখানে ভেক্টর y সমান হবে মূলত ভেক্টর v2, এবং এর থেকে আমরা মাইনাস করব v2 এর প্রজেকশন অন সাবস্পেস v1, v2 এর প্রজেকশন সাবস্পেস v1 এর উপর, এবং এটাই হচ্ছে y। এবং মনে রেখো, এবং যে কারণে u1 এবং v2 এর স্প্যান এবং এই জিনিসটা একই কথা, অর্থাৎ ব্যাপ্তি বা স্প্যান u1 এর এবং আমরা এটাকে y2 বলবো এখানে, কারণ আমরা y কে হয়তো আমাদের পরবর্তীতে ব্যবহার করতে হতে পারে, তাহলে এটাকে আমরা y2 বলবো। তাহলে u1 এবং আছে এখানে একটা 2 দিয়ে নেই, y2, এবং ব্র্যাকেটের মধ্যে লিখে ফেলি y2। এবং যে কারণে এটা আমরা করতে পারবো, কারণ আমরা u1 এবং y2 এর যে কোনো লিনিয়ার কম্বিনেশন নিয়ে v2 বের করতে পারবো, অর্থাৎ আমরা v2 দিয়ে যে কাজগুলো করতে পারতাম সেটা আমরা এদের লিনিয়ার কম্বিনেশন দিয়েই করতে পারবো। এবং আচ্ছা, যে জন্য এই জিনিসটা মূলত আমাদের কাছে আকর্ষণীয় হচ্ছে, যেটা হচ্ছে যে এরা একে অপরের লম্ব পরিপূরক বা সম্পর্কিত, এবং সংজ্ঞা অনুযায়ী যেহেতু y একটা অর্থোগোনাল কমপ্লিমেন্ট ছিল, সুতরাং এদের ডট গুণফল নিলে এটা সমান হবে 0। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কি এটার জন্য সমাধান করতে পারবো কিনা, এটাও কিন্তু তাহলে একটা প্রশ্ন। তাহলে লক্ষ্য করো, v1 যেটা আমাদের কাছে আছে, v1 এর কিন্তু একটা অর্থোনর্মাল বেসিস আছে, এটা কিন্তু আমরা আগেই দেখিয়ে এসেছি। তাহলে v1 হচ্ছে একটা অর্থো বেসিস, আমি এটাকে শর্টকাটে অর্থো বেসিস রাখলাম, বারবার আসলে অর্থোনর্মাল লিখতে লিখতে আমি বিরক্ত হয়ে গেছি। এবং কয়েকদিন আগে আমি যে ভিডিও দেখেছিলাম, যে বেসিস যদি হয়, এটা মানে অর্থোনর্মাল বেসিস যদি হয় ভেক্টরগুলো, তাহলে এদের প্রজেকশন নির্ণয় করা খুবই সহজ। তাহলে আমাদের এখানে নির্ণয় করতে হবে, আমি এখানে লিখে দিচ্ছি, আমাদের v2 এর প্রজেকশন v1 এর উপর, অর্থাৎ সাবস্পেস v1 এর উপর ভেক্টর v2 এর প্রজেকশন, এবং এটা সমান হবে ভেক্টর v2
আমি লিখে নিচ্ছি ভেক্টর v2 এর সাথে গুণ করব আমরা সাবস্পেস যে v আছে তার প্রথম ভেক্টরটা অর্থাৎ v1। আচ্ছা না, দুঃখিত, আমরা এখানে এটা হবে u1, কারণ আমরা এখানে অর্থোনর্মাল বেসিস নিয়ে কাজ করছি। সুতরাং v2 এর সাথে ডট গুণ হবে u1 এবং এই পুরোটা গুণ হবে u1। এখন আমাদের যদি আরো বেসিস ভেক্টর থাকতো তাহলে আমরা যোগ করে এই v2 সাথে সেই বেসিস ভেক্টর দিয়ে গুণ করে যেতাম, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এটার কেবল একটাই বেসিস ভেক্টর আছে অর্থাৎ u1। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা u1 একটাই, এটার স্প্যান শুধুই u1। তাহলে আমরা এটা এখানে এটাকে এইভাবে লিখতে পারি যে y2 সমান হচ্ছে, আমি এখানে এই v2 ভেক্টরটাকে পরিবর্তন করব এটা দ্বারা v2 বিয়োগ সাবস্পেস v এর উপরে v2 এর প্রজেকশন দ্বারা অর্থাৎ v2 মাইনাস এখানের এই জিনিসটা অর্থাৎ v2 ডট u1 গুণ u1, v2 ডট u1 গুণ u1 এবং আমরা y এর জন্য সমাধান করে ফেলেছি। তাহলে আমরা এখানে কি পেলাম? আমরা এখানে মূলত দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা এরা উভয়ই অর্থোগোনাল এবং এটা একটা ইউনিট ভেক্টর, সুতরাং এটা নরমালাইজ করা আছে, কিন্তু এটা কিন্তু ইউনিট ভেক্টর না। তাহলে চলো এটাকে নরমালাইজ করি। এটাকে নরমালাইজ করার জন্য আমরা একটা নতুন ভেক্টর নিলাম u2। তাহলে এটাকে নরমালাইজ করি, u2 সমান হচ্ছে y2 ভাগ y2 এর দৈর্ঘ্য, y2 এর দৈর্ঘ্য। সুতরাং এখন আমি কি করতে পারি? এখন আমি লিখতে পারি যে আমাদের যে সাবস্পেস v2 এটার স্প্যান আমরা লিখতে পারি u1 এবং এখানে y2 এর পরিবর্তে আমরা u2 লিখতে পারি, কারণ আমরা y2 কে মানে স্কেলার গুণিতক দিয়ে ছোট বড় করে আমরা u2 পেতে পারি, তাই না? এবং এটার একটা মজার ব্যাপার আছে, এখন আমার কাছে আছে দুটি ইউনিট ভেক্টর, তাই না? এরা দুটি ইউনিট ভেক্টর এবং এরা একে অপরের উপর অর্থোগোনাল, তাই না? এবং এদের স্প্যান হচ্ছে v2 যেটা v1 এবং v2 এর স্প্যান ছিল। যাই হোক, এখন তাহলে আমাদের থামলে চলবে না, আমাদের এখন এগিয়ে যেতে হবে। যদি আমরা v3 এর জন্য করতে চাই তাহলে কি করব? আমরা একই ধারণা ব্যবহার করব আসলে। তাহলে চলো আমরা যে কোনো একটা সাবস্পেস মানে ধরে নেই, ধরলাম আমাদের সাবস্পেস হচ্ছে v3। আসলে তৃতীয় মাত্রা পর্যন্ত জিনিসটি মানে কল্পনা করা যায়, কিন্তু এরপরে আসলে অনেক কঠিন হয়ে যায়। তাহলে আমাদের সাবস্পেস হচ্ছে v3 এবং আমাদের সাবস্পেসটির স্প্যান হচ্ছে এই ভেক্টরগুলি u1 তারপর u2 এবং আমরা এখানে v3 নিব যেটা আমাদের আসল ভেক্টরে ছিল। আমি এখানে লিখিনি, কিন্তু এখানে একটা v3 হবে। যাই হোক, v3 এটা হলো নন অর্থোনর্মাল ভেক্টর। এখন তাহলে প্রশ্ন হচ্ছে আমরা এটাকে কিভাবে একটা অর্থোনর্মাল বেসিসে রূপান্তরিত করব। আচ্ছা, এখন যদি তোমরা এটাকে মানে মনে মনে ভাবার চেষ্টা করো এভাবে, মানে এটার স্প্যান, আচ্ছা মানে আমরা বলতে চাচ্ছি মূলত যে যে সাবস্পেস v2 এটা হবে এরকম একটা তল, বা এটাকে আমরা বলে থাকি প্লেন, এবং এটা r3 তে হবে এবং এটা দেখতে এই রকম হবে। তাহলে আমাদের স্প্যান হবে এই এই তলের মধ্যে যতগুলো লিনিয়ার কম্বিনেশন হওয়া সম্ভব ততগুলো যোগ আমাদের ভেক্টর v3 লিনিয়ার কম্বিনেশন। এবং আমরা জানি যে এটা এইগুলো থেকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সুতরাং v3 দেখতে এরকম হবে, অর্থাৎ এটা ভিতর থেকে বাহিরে চলে আসছে এরকম মনে হবে, কারণ এটা বাকিগুলো লিনিয়ার কম্বিনেশন হতে পারবে না। তাহলে বলতে পারি v3 আমাদের তল থেকে একদম বের হয়ে আসছে, তাহলে এটা হচ্ছে v3। আমাদের এখন একটা এমন ভেক্টর দরকার যেটা এখানে সবকিছু লিনিয়ার কম্বিনেশন হতে পারে এবং এবং একই সাথে এটা হবে এদের উপরে অর্থোগোনাল। বা এটাকে আমরা আরেকভাবে বলতে পারি যে আমাদের এমন একটা ভেক্টর দরকার যেটা আমাদের প্লেনের উপরে অর্থোগোনাল। তাহলে চলো এটার নাম দেই y3 এবং এখানে y এর সাথে আমরা ছোট করে একটা 3 লিখবো, এটার মানে হচ্ছে y sub 3। এখন আমরা যদি আমাদের এই y3 এর মান বের করে ফেলতে পারি তাহলে আমরা এটাকে এই v3 দ্বারা প্রতিস্থাপন করতে পারবো, কারণ আমরা এই v3 কে আমাদের এই u1 এবং u2 এর যে কোনো লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে প্রকাশ করতে পারি। ধরি এটা একটা ভেক্টর যেটা হচ্ছে u1 এবং u2 এর লিনিয়ার কম্বিনেশন, এবং এটার সাথে আমরা যোগ করে দেব y3, অর্থাৎ এই ভেক্টর এবং y3 যোগফল হিসেবে আমরা বা যোগফল দ্বারা আমরা এই v3 কে প্রতিস্থাপন করতে পারি এবং এর সাথেও করতে পারি v3 যাবতীয় লিনিয়ার কম্বিনেশন। তাহলে এখন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে y3 টা কি? এখন আমরা বলতে পারি যে যুক্তি দ্বারা আমরা এই সবুজ ভেক্টরটাকে বলতে পারি আমাদের সাবস্পেস v2 এর উপর আমাদের ভেক্টর v3 এর প্রজেকশন অফ v3 অন v2, সেভাবে আমরা বলতে পারি যে y সমান হচ্ছে v3 বিয়োগ আমাদের v3 এর প্রজেকশন v2 এর উপর, অর্থাৎ সাবস্পেস v2 এর উপর ভেক্টর v3 এর প্রজেকশন বা লম্ব অভিক্ষেপ। তাহলে এখন আমরা বলতে পারি যে প্রজেকশন, আচ্ছা আমরা এটাকে এখানে লিখি, এখানে পাশে আলাদা করে লিখি, প্রজেকশন অফ v3 অন v2 অর্থাৎ
ভেক্টর v3 প্রজেকশন সাবস্পেস v2 এর উপর সমান হচ্ছে, এবং আমরা এখানে সেই যুক্তিটা ব্যবহার করব যেটা আমরা ইতোমধ্যে 2-3টি ভিডিও আগে দেখে এসেছি। এখন যেহেতু আমরা জানি যে v2 হচ্ছে একটা অর্থোনর্মাল বেসিস, সুতরাং আমরা বলতে পারি যে ভেক্টর v3 এর প্রজেকশন এই বেসিস ভেক্টর v2 এর উপর হবে v3 ডট আমাদের বেসিস ভেক্টরের প্রথম ভেক্টর অর্থাৎ u1, এর সাথে আবার এই প্রথম বেসিস ভেক্টরকে গুণ করব, এর সাথে যোগ করব v3 ডট আমাদের দ্বিতীয় বেসিস ভেক্টর অর্থাৎ u2, এবং এখানে আমরা গুণ করে দিব আমাদের দ্বিতীয় অর্থোনর্মাল বেসিস ভেক্টর u2। এবং এটা করাটা খুবই সহজ ছিল, এবং অর্থোনর্মাল বেসিস থাকার এটা একটা বড় সুবিধা, এবং এটা হচ্ছে একটা অর্থোনর্মাল বেসিস। যাই হোক, এটা ছিল অর্থোনর্মাল বেসিস থাকার একটা সুবিধা। এখন এই v3টা এটা বিয়োগ এটা কেন হলো আমি এটা এখানে লিখে দিচ্ছি। তাহলে আমরা এখানে লিখি y3 সমান হচ্ছে ভেক্টর v3 বিয়োগ আমাদের যে প্রজেকশনে যে মানটা আমরা বের করলাম, অর্থাৎ আমাদের এখানের এই মানটা, এখানের এই মানটা, দাঁড়াও কপি এবং পেস্ট করে নেই। তাহলে এটা কপি পেস্ট করলাম, এবং এটা হচ্ছে তাহলে y3। তাহলে যেহেতু আমরা y3 পেয়ে গেছি, আমরা এখন এখানের এই মানটাকে y3 দ্বারা প্রতিস্থাপন করতে পারি, কারণ আমরা v3 কে এইখানের এই দুটো এবং y3 এর লিনিয়ার কম্বিনেশন হিসেবে প্রকাশ করতে পারি, এবং এটা আমাদের জন্য ভালো কারণ আমরা জানি যে এরা একে অপরের উপর অর্থোগোনাল। কিন্তু y এর দৈর্ঘ্য এখনো এক হয়নি, কারণ আমরা এটাকে এখনো নরমালাইজ করিনি। তাহলে চলো আমরা সেটা করে ফেলি। তাহলে আমরা আরেকটা ইউনিট ভেক্টর নিতে পারি u3, যেটা সমান হচ্ছে y3 ভাগ y3 এর দৈর্ঘ্য, সেটা যতই হোক না কেন সেটার দৈর্ঘ্য। যাই হোক, আমরা যদিও জানি না y3 কত, y3 জানলাম এর দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা সমান হচ্ছে ব্যাপ্তি বা স্প্যান u1, u2 এবং u3। যাই হোক, তাহলে এখানে u3টা হচ্ছে মূলত y3 এর একটা লিনিয়ার কম্বিনেশন বলতে পারো, এবং অর্থাৎ তুমি এর মান বাড়াও বা কে প্রজেকশনের সাথে যোগ করো, তুমি v3 পাবা। এবং এখন আমরা বলতে পারি যে এরা সবাই নরমালাইজড হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে সাবস্পেস v এর জন্য একটা নরমালাইজড ভেক্টরের সেট। অর্থাৎ আমার মনে হয় তোমরা ধারণাটা পেয়ে গেছো। অর্থাৎ আমরা যদি এভাবেই এগোতে থাকি তাহলে আমরা পেতে থাকবো। এবং আচ্ছা দাঁড়াও, আমি এখানে আমরা শুরুতে যখন আমাদের সমস্যাটা নিয়ে আলোচনা করেছিলাম বা শুরু করেছিলাম, আমরা বলেছিলাম যে v কে পর্যন্ত যাবে, এবং আমরা যদি এভাবে এগোতে থাকি তাহলে আমরা কে পর্যন্ত চলে যাব, এবং কে এর মান যদি 3 হতো তাহলে আমাদের এতক্ষণ অঙ্ক শেষ হয়ে যেত। আবার কে এর মান যদি হয় 4 তাহলে আমরা v4 পর্যন্ত যাব, অর্থাৎ এখানে আমরা নিব v4, এবং আমরা এখানে লিখতে পারি যে v4 এর স্প্যান হচ্ছে u1, u2, u3, এবং এরপর আমরা এর সাথে দিব আমাদের নন অর্থোনর্মাল ভেক্টর অর্থাৎ v4, এবং আমরা আগের মতোই v4 কে আমরা y4 দিয়ে প্রতিস্থাপন করতে পারি, এবং y4 সমান হবে v4, y4 সমান হচ্ছে v4 বিয়োগ প্রজেকশন। আচ্ছা, আগেই বলিনি যে এটা চিত্রায়ন অনেক কঠিন, কারণ আমরা এখন আর 3 মাত্রায় কাজ করছি না। যাই হোক, তাহলে আমাদের ভেক্টর v4 এর প্রজেকশন আমাদের সাবস্পেস v3 এর উপরে। এখন আমরা আগেই বলেছি যে v3 হচ্ছে একটা ত্রিমাত্রিক তল, তার মানে আমরা বলতে পারি যে অর্থাৎ এই পুরো জিনিসটা আমাদের সাবস্পেস v3 এর উপরে অর্থোগোনাল হবে, এবং তুমি এই v4 কে y4 থেকে গঠন করতে পারবা, কারণ সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যে v4 লিখে নিচ্ছি, v4 সমান হচ্ছে, আমরা এটাকে একটু গুছিয়ে লিখতে পারি এভাবে, y4 যোগ v3 এর প্রজেকশন, v4 এর প্রজেকশন আমাদের সাবস্পেস v3 এর উপরে। অর্থাৎ তুমি v4 কে y4 এবং এদের কিছু লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে প্রকাশ করতে পারো, সুতরাং আমরা এটাকে y4 দ্বারা প্রতিস্থাপন করতে পারি, এবং আমি y এর দৈর্ঘ্য দিয়ে y কে ভাগ করে এটাকে নরমালাইজ করে ফেলবো। এবং এটাকে আমরা কে তম সংখ্যার জন্য করতে পারতাম, যদি এটা আমরা বারবার করতে থাকতাম তাহলে কে পর্যন্ত চলে যেতাম আমরা। এবং এই উপায়ে একটা অর্থোনর্মাল বেসিস গঠন করার প্রক্রিয়াটাকে আমরা বলি, এটাকে আমরা বলি গ্রাম-শ্মিট পদ্ধতি বা প্রসেস। এখানে হয়তো তোমাদের কাছে অনেক বিমূর্ত লাগতে পারে, তবে আগামী ভিডিওতে আমি আসলে উদাহরণ দিয়ে তোমাদের অঙ্ক করিয়ে দেখাবো, তখন তোমরা দেখবে যেটা আসলে অতটা কঠিন না।